শুরু করছে আজ নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরেকবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতায়। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম অর্ঘ্য। আমার বাড়ি কলকাতার বাগবাজারে। তো আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং আমার মামা যে রয়েছে তিনি একজন সিদ্ধহস্ত তান্ত্রিক আর কি, মানে ভূত প্রেত ছাড়ানো বা যাবতীয় কাজ করে থাকেন। তো যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা একজন দম্পতি এসেছিল আমার সেই মামার কাছে। তো তার মুখেই ঘটনাটা শোনা এবং আমি তাদের পারমিশন নিয়ে ঘটনাটা আপনাদের লিখে পাঠালাম। বিষয়টা হচ্ছে, আমি একটা কোম্পানিতে কাজ করি, কিন্তু যখনই আমি ছুটি পাই সেই সময় আমি আমার ওই মামার কাছে চলে যাই। আমার মামা যিনি তান্ত্রিক, তার বাড়ি হচ্ছে বারাসাতে। তো আমি সেখানে চলে যাই এবং মামার সঙ্গে থাকি। যেহেতু আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, মানে আমার এসব করতে ভালো লাগে, তো সেই জন্য মামা কী করে, যখন এরকম কোনো ভূত প্রেতের জিনিসপত্র নিয়ে আসে, মানে কারো বাড়িতে ভূত প্রেত হানা দিয়েছে বা রয়েছে এরকম কোনো বিষয় নিয়ে আসে কেউ মামার কাছে, তখন মামা আমাকে প্রথমে পাঠায় তাদের বাড়িতে, দেখে যে আদৌ সত্যি কিনা বা আদৌ কিছু রয়েছে কিনা। যদি আমি গিয়ে মামাকে বলি যে হ্যাঁ সত্যি রয়েছে, তোমার যাওয়া দরকার, তখনই মামা যায়। তো সেই জন্য আমি মামার সঙ্গে থাকি যখনই আমার ছুটি থাকে, বা রোববার করে শনিবার করে। তো এরকমই একদিনকে একটা দম্পতি এসেছিল মামার কাছে। তো মামা যে ঘরে বসতো সেই ঘরে মামার একজন শিষ্য, তার নাম ছিল সৌরভ, এবং আমরা এই তিনজনই থাকতাম। এবার তারা এসে প্রথমে বসে মামার সামনে। বসেই মহিলাটা কান্নায় ভেঙে পড়ে। মা বলে যে কী হয়েছে, আপনি কাঁদছেন কেন? কিছু না বলেই কেঁদে ফেললেন। তখন আমি তাকে প্রথমে জল এগিয়ে দিই, সে জল খায় এবং নিজের কান্না থামায়। তারপর প্রথমেই মামা জিজ্ঞেস করেনি যে কী হয়েছে। প্রথমে মামা তাকে জিজ্ঞেস করে যে নাম কি, কোথা থেকে এসছেন, কী করেন না করেন, এসব জিজ্ঞেস করে এবার বলুন আপনাদের সমস্যাটা কোথায়, কী কারণে এসছেন আমার কাছে, কী সাহায্য চান। তখন যে পুরুষটা ছিল তার নাম ছিল সোমনাথ, এবং যে মহিলা ছিল তার নাম ছিল সুস্মিতা। সোমনাথ বলে যে তাদের বাড়িতে বেশ কয়েক মাস ধরে একজনের উপদ্রব দেখা দিচ্ছে, সে তাদের বাড়িতে কাজ করত। তো মা বলে যে আপনি প্রথম থেকে বলুন, না হলে আমি কিছু বুঝতে পারবো না। তো তারপর সে বলে ঠিক আছে বলছি। এই বলে সে শুরু করে যে তার মা ভীষণ শরীর খারাপ, মানে একটা দিক প্যারালাইসিস, তো সুতরাং সারাক্ষণ সে বিছানাতে শুয়ে থাকে, একটা দিক তার কোনো কাজ করে না। তো তার জন্য তার একটা কাজের মেয়ে ছিল যে সব সময় তার সাথেই থাকতো, মানে আমার মায়ের সঙ্গেই থাকতো, সারাক্ষণ মায়ের সেবা শুশ্রূষা করতো এবং আমাদের বাড়িতেই সারাদিন থাকতো, খাওয়া দাওয়া করতো, এবং তার যে মাইনে ছিল সেই মাইনেটাকে আমি তার বাড়িতে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, এবং কারণ তার তো এখানে কোনো টাকার দরকার নেই, সে 1-2 হাজার টাকা নিজের কাছে রেখে বাকি টাকাটা তার মায়ের কাছে বা ভাইয়ের কাছে পাঠিয়ে দিতাম। তার বাড়ি হচ্ছে চন্দননগরে। তো সে একদিনকে কি হয়, তো আমাদের বাড়িতে একটা লোক আসে। লোকটা হচ্ছে পিউরিফায়ারের কাজ করে, মানে সেল করে। যেহেতু আমার ব্যবসা, সেজন্য আমি সেদিনকে কাজে যাইনি, আমি বাড়িতেই ছিলাম। এবং আমার যে ওয়াইফ, তিনি একটা আইটি কোম্পানিতে কাজ করে। তো সেই জন্য সে বাড়িতে ছিল না, সে অফিসে গেছিলো এবং আমি বাড়িতে সেদিনকে ছিলাম। এবং একজন মানে ছেলে এসে আমাদেরকে বললো যে এরকম ব্যাপার, এরকম পিউরিফায়ারের নিয়ে নিন, অফার চলছে, আপনি 70% পেয়ে যাবেন, 30% অফ দেবো আপনাকে আমরা, এইসব অনেক কিছু বলে। এবং তারপর বলে যে নিয়ে নিন স্যার, আমার টার্গেট অ্যাচিভমেন্ট হয়নি এই মাসে, টার্গেট না হলে অনেক চাপ হয়ে যাবে, এইসব অনেক কিছু বলে। তো আমার একটু খারাপও লাগে তার জন্য, দেখে খুব একটা মানে মনে হচ্ছিল না যে তার এই চাকরিটা চলে গেলে তার খুব একটা ভালোভাবে গুজারা হবে বা এরকম কিছু। তো আমি কী করি, যেহেতু আমাদের পিউরিফায়ার নেই সেজন্য আমি একা নিয়ে নিই। এবং প্রথম দিন যেদিনকে সে এসেছিলো সেদিনকে সে একটা ডেমনস্ট্রেশন দেখায় যে কেমন করে কি করতে হয় না করতে হয়, এবং বলে যায় যে পরের দিনকে মানে কালকে এসে সে জিনিসটা সেটিং করে দিয়ে যাবে। তো সুতরাং আমি তাকে বলি যে আমি তো থাকবো না, তুমি এর নাম্বার নিয়ে যাও। আমাদের বাড়িতে যে কাজ করতো তার নাম ছিল সুমতি।
তুমি সুমতির নাম্বার নিয়ে যাও, তুমি ওকে একবার ফোন করে চলে এসো কালকে। তো তারপর আমি পরের দিনকে সে আমাকেই প্রথমে ফোন করে এবং আমি তাকে বলি যে আমি তো এখন বাড়িতে নেই, তুমি সুমতিকে একবার ফোন করে বাড়িতে গিয়ে লাগিয়ে দিয়ে যাও। তো সে সুমতিকে ফোন করে এবং বলে যে যেতে, এবং সে যায়, গিয়ে লাগিয়ে দেয় এবং সে সুমতির নাম্বার নেয় এবং নাম জানে, সব কিছু করে এবং তারপরে সে চলে যায়। এবং এরপরে কিছুদিন থেকেই আমি লক্ষ্য করতে লাগলাম যে সুমতির হাবভাবে একটু পরিবর্তন দেখা দিয়েছে। কীরকম পরিবর্তন? সেটা হচ্ছে গিয়ে সে প্রথমে রাতের বেলা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো একসাথে, মানে মাকে প্রথমে খাইয়ে দিয়ে আমরা তিনজনে একসাথে খেয়ে নিতাম, কারণ ও আবার একা একা আলাদা খাবে, খারাপ লাগবে। তো সুতরাং আমরা তিনজনে একসাথে খেয়ে নিতাম। তারপরে যেখানে ও মোবাইল প্রথমে ইউজ করতো না, শুধুমাত্র মায়ের ফোন এলে বা ভাইয়ের ফোন এলে তখনই ফোনটা ধরতো, আর ওর কিপ্যাড ফোন ছিল, কোনো টাচ স্ক্রিন ফোন ছিল না। তো সুতরাং ও সবসময় কাজের মধ্যেই নিজেকে রাখতো, মায়ের সঙ্গেই সবসময় থাকতো। কিন্তু কদিন যাবৎ ও পরিবর্তন দেখা দিয়েছে তার স্বভাবে। সে সারাক্ষণ ফোন নিয়ে ঘাটাঘাটি করতে লাগে এবং আমাদেরকে রাতেরবেলা খেতে দিয়ে সে ওপরে চলে যায়, বলে তোমরা খেয়ে নাও, তারপর আমি খেয়ে নেবো, এরকম বলতে লাগে। তো এরকম কিছুদিন চলার পরে প্রায় 1.5-2 সপ্তাহ পরে দেখলাম হঠাৎ করে যে তার কাছে একটা টাচ স্ক্রিন ফোন এসছে। দেখে আমি খুবই অবাক হই, কারণ এই ফোন তার কাছে আসা তো অসম্ভব ব্যাপার। এই ফোন তার কাছে সে পেলো কোথা থেকে? তারপরে আমি আমার বউকে বলি যে তার থেকে একটু খোঁজ খবর নিতে, কারণ আমার বউ তার সঙ্গে ভীষণই ফ্র্যাঙ্ক, তাকে একদম পুরো বোনের মতো দেখে। তো সুতরাং আমি আমার বউকে বলি যে তার সাথে একটু খোঁজ খবর নিতে, যে কী ব্যাপার এবং তার কাছে এত দামি ফোন এলো কী করে। তখন পরের দিনকে আমি জানতে পারি যে আমার বউ আমাকে নিজের থেকেই বলে যে তুমি যেটা খোঁজ লাগাতে বলেছিলে সেটা আমি লাগিয়েছি। তখন আমি বললাম হ্যাঁ বলো কি। তখন আমাকে সে বলে যে আমার কিছু জিজ্ঞেস করার আগেই সুমতি আমাকে সব কিছু বলে দেয়। আমি বললাম কী বলে? তখন সে বলে যে সুমতি একজনের প্রেমে পড়েছে। আমি বললাম সে কী বলছো? তখন আমাকে বউ বলে যে যেই ছেলেটা আমাদের বাড়িতে ওই পিউরিফায়ার লাগাতে এসেছিলো সে নাকি সুমতিকে কয়েকদিন ধরে রাত্রেবেলা ফোন করতো, মানে পিউরিফায়ারটা লাগিয়ে দেওয়ার পর থেকে। সুমতি প্রথমে অত বেশি পাত্তা দিত না, তারপরে যখন ছেলেটা তাকে মানে অনেক কিছু বলে অনেক, মানে সেটা আমাকেও বলেনি যে কী বলেছে, কিন্তু তারপর থেকে সুমতিরও ওর ওপরে একটা ইন্টারেস্ট রাখতে শুরু করে এবং রাতেরবেলা তাদের কথা হয়। এবং যেহেতু সবসময় কথা বলা সম্ভব নয়, সেজন্য ছেলেটাই নাকি সুমতিকে বলে যে আমি তোমাকে একটা ফোন কিনে দেবো, ফোনের বিল আমি ভরবো, কিন্তু তুমি একটু রিচার্জটা করিয়ে নিও। মানে ইএমআইতে ফোনটা কিনে দিয়েছিল এবং ইএমআইটা ছেলেটাই দিত, কিন্তু বিলটা সুমতিকে ভরতে হতো। এবার আমি একটু শুনে অবাক হলাম যে ছেলেটা মানে এতটাই মানে কীরকম টাইপের ছেলে যে এক দেখাতে মেয়েটাকে পছন্দ হয়ে গেল। এবং মেয়েটাকে আমাদের বাড়িতে যে কাজ করতো সুমতি, তাকে ভীষণই সুন্দর দেখতে, মানে কেউ ওকে দেখে একবার দেখে কেউ বলবে না যে একটা কারোর বাড়িতে কাজ করে। বেশ সুন্দর, ফর্সা, চওড়া, বেশ সুন্দর দেখতে আর কি। আমার কোনো প্রবলেম ছিল না যে সে কারোর সাথে প্রেম করছে বা না করছে, প্রেম করা উচিত বা ভালো, যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে তার কাজের ওপর থেকে একটা মন চলে গেছিলো, যে প্রথমে সারাক্ষণ মায়ের সঙ্গে থাকতো, মায়ের দেখাশোনা করতো, সে এখন মা যখন দুবার ডাকে তখন একবার মানে তার কাছে আসে, তার কথা শোনে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো এটাই আমার কাছে সবথেকে খুব খারাপ লাগতো। তো তারপরে কিছুদিন পরেই, মানে ধরুন 1-1.5 মাস পর থেকে সে আমার কাছ থেকে টাকা চাওয়া শুরু করে, বলে যে দাদা আমাকে কিছু টাকা ধার দাও না, সেটা আমার স্যালারি দিয়ে কেটে নেবে। বা কোনো সময় বলতো যে 1 মাসের 2 মাসের ভাড়া, মানে মাইনেটা আমাকে একবারে দিয়ে দাও, আমি 1 মাস আমাকে স্যালারি দিতে হবে না, মাইনে দিতে হবে না, এরকম বলতো। তারপরে সবথেকে বড় হয়েছিল, একদিনকে আমাকে বলে যে দাদা তুমি কি আমাকে 3.5 লাখ টাকা লোন নিয়ে দিতে পারবে? তাহলে আমি যতদিন না তোমার 3.5 লাখ টাকা শোধ হচ্ছে ততদিন আমি তোমার থেকে মাইনে নেব না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমি খুব রাগ উঠে যায় মাথায়, কারণ এইসবও কী বলতে চাইছে। আমার তখন এটাই মাথায় আসছিলো যে বারবার যে ও যেহেতু প্রেম করছে,
সেই জন্য আমার মনে হতো যে হয়তো টাকা ফাকা নিয়ে পালিয়ে যাবে, এটাই আমার বারবার মনে হতো। সেই জন্য আমি প্রথমে টাকা দিতাম, 1-1.5 টাকা যখন চাইতো আমি দিতাম, কিন্তু এই কথাটা আমি একবার শুনেই না করে দিয়েছি যে 3.5 লাখ টাকা লোনের বিষয়টা। এরপরে কি হয় যে একদিনকে আমরা দুজনে, আমি আর আমার ওয়াইফ, একটা পার্টিতে গেছিলাম। আমার একজন মানে বন্ধু ছিল, বন্ধুটার একজন তার রিলেটিভসদের পার্টি ছিল, তো সেখানে আমাদেরকেও বলেছিল। তো আমরা সেখানে গেছিলাম। তো আমাদেরকে মা ফোন করে বলে যে তাড়াতাড়ি আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো আমি তখন বলি যে সুমতি কোথায়? বললাম যে, তখন সে মা বলছে যে জানি না, ও অনেকক্ষণ নেই। তখন আমরা তাড়াতাড়ি করে বাড়ি আসি। বাড়ি এসে মাকে জিজ্ঞেস করি যে কোথায় তুমি, এখানে সুমতি কোথায়? তখন বলে যে ও তো অনেকক্ষণ ওপরে গেছে, এখনও প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, এখনও অবধি নিচে আসেনি। আমাকে বললো যে সে উপরে যাচ্ছে। ও বাড়িতে গেছিলো, বাড়ি থেকে এখানে আমাদের বাড়িতে এলো সন্ধ্যের দিকে, এসে বললো যে আমি একটু উপরে যাচ্ছি। তারপরে এখনও অবধি সে নিচে নামেনি। তো আমরা তাড়াতাড়ি করে যাই। আমাদের বাড়িটা হচ্ছে 3 তলা। তো একদম গ্রাউন্ড ফ্লোরে মা থাকে, মায়ের ঘর, তারপরে আমাদের রান্নাঘর রয়েছে, বাথরুম রয়েছে, তারপর ওপরের তলাতে আমাদের একটা ঘর রয়েছে, এবং তার পাশে একটা রয়েছে গেস্ট মানে কোনো গেস্ট যারা আসে তাদের জন্য একটা ঘর রয়েছে, এবং তার পাশে একটা ঠাকুর ঘর, এবং 3 নম্বর তলায় একটা চিলেকোঠার ঘর রয়েছে। এবং সেটা চিলেকোঠার ঘর ছিল, কিন্তু সুমতি সেটাকে নিজের মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছে যাতে সে সেখানে থাকতে পারে, বেশ ভালো করেই গুছিয়ে নিয়েছে। এবং ওই ঘরের একদম মুখোমুখি আমাদের ছাদের দরজা, কিন্তু ছাদ দিয়ে সেই ঘরের দেখা যায়, মানে ছাদে থেকে ঢুকলে একটা জানলা পড়ে, সেই জানলাটা ওই ঘরেরই জানলা, মানে ছাদ দিয়ে দেখা যায় আর কি, বা বলতে পারেন ওই ঘর থেকে ছাদ দেখা যায়। যাই হোক, তো আমরা সেই ঘরে যাই, সুমতির ঘরে গিয়ে দেখি দরজাটা ভেতর দিয়ে লক করা। আমরা অনেকবার ডাকাডাকি করি, কিন্তু কোনো সাড়া শব্দ সে দেয় না। তো তখন আমরা আমার ওয়াইফ ওই ছাদ খুলে ওই জানলার সামনে যেতেই দেখে যে সুমতি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আমার ওয়াইফ চিল্লিয়ে ওঠে। আমি গিয়ে দেখি কি হয়েছে। তখন আমিও জানলা দিয়ে দেখি, এবং দেখি সুমতি আত্মহত্যা করেছে। আমরা তাড়াতাড়ি করে দরজা ভাঙি, এবং পাড়ার কয়েকজনকে ডাকি, আমার কয়েকজন বন্ধুও আসে। সবাই মিলে তাকে দরজা ভেঙে তাকে নামাই বাড়ি থেকে, মানে সিলিং থেকে, এবং যাবতীয় যা করার সব কিছু করি, এবং তাদের বাড়িতেও খবর দেওয়া হয়। এবং তারা তো, তার মা এবং ভাই দুজনেই আসে, তার বাবা ছিল না, দুজনে এসে একদম পুরো কান্নায় ভেঙে পড়ে। এবং আমরা ঠিক করি তার মা এবং ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা ঠিক করি, যেহেতু সে এখানেই থাকতো এবং এটা নর্মাল কোনো মৃত্যু নয়, আত্মহত্যা, তো আমরা ঠিক করি যে তার যে ক্রিয়াকলাপ হবে, শান্তি কাজ হবে, সব কিছু আমাদের বাড়িতেই হবে। এবং কাজ তার ভাই বা মা যেই করুক না কেন, কাজটা আমাদের পুজো আর্চা আমাদের বাড়িতেই হবে। এবার আমরা সব কিছু হয়েছে, সব কিছু মিটে গেছে। এরপরে জানি না কেমন করে কি রটে গেছে, আমাদের পাড়ায় রটে গেছে যে আমাদের বাড়িতে ভূতের আস্তানা রয়েছে, মানে ভূত প্রেত অনেকে নাকি আমাদের ওই চিলেকোঠার ঘর থেকে বা ছাদ থেকে নাকি অনেকে অনেক কিছু দেখেছে। আমরা কোনো দিন কিছুই দেখিনি ওই সময়টা, মানে প্রথম কয়েকদিন আমরা কিছুই দেখিনি, কিন্তু সবাই রটে গেছে যে কাজ করতো আমাদের বাড়িতে সুমতি, তাকে নাকি, তার উপর নাকি আমরা অত্যাচার করেছি, এবং তার জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই পুরো জিনিসটা আমাদের পাড়ায় রটে গেছিলো। এবং এই মানে রটে যাওয়ার পরে প্রায় 1 মাস কি 1.5 মাস আমরা কোনো আয়া পাচ্ছিলাম না, বা এরকম কাউকে পাচ্ছিলাম না যে সে সর্বক্ষণ আমার মায়ের সঙ্গে কাজ করবে, সুমতির মতো মায়ের জন্য কাজ করবে। প্রায় অনেক জায়গায় বলে রেখেছিলাম, বা প্রায় 10-12 জন মতো মানে কল করেছিল, এবং তারা বলেওছে যে আসবে, কিন্তু আর আসেনি। যাদেরকেই বলতাম যে ঠিক আছে পরের দিন থেকে চলে আসো কাজে, তোমাকে এই টাকা দেওয়া হবে, ওই টাকা দেওয়া হবে, সবাই বলতো যে হ্যাঁ আমি চলে যাবো পরের দিনকেই, কিন্তু কেউ আসতো না কাজে। অনেক জানি না কেন, বা হয়তো কী কারণে আমরা কিচ্ছু জানতাম না। এবং তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে একটা দূরের কোনো আয়া সেন্টার থেকে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা আয়া সেন্টার থেকে আমরা আয়া রাখবো, যে 12 ঘন্টার মতো কাজ করে ওরকম আয়া সেন্টার। তো একজন এলো ওই আয়া সেন্টার থেকে, তার কাজ ছিল সকাল 9টা থেকে রাত 9টা অবধি সে কাজ করবে।
এবং তার বদলে তার যা পারিশ্রমিক সে নেবে। 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ হয়েছে সে কাজ ছেড়ে দিয়ে চলে যায়। তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কাজটা ছাড়লো কেন, কী সমস্যা, তখন সে বলে যে সে নাকি ওপরে উঠতে পারে না, তাকে সর্বক্ষণ নিচে থাকতে হয় এবং একটা ঘরের মধ্যেই তাকে থাকতে হয়। আমি বললাম কেন? তখন সে বলে যে সে নাকি ওই সিঁড়ির নিচে যেতে পারে না, যখনই সে সিঁড়ির নিচে যায় পাম্প চালাতে বা কোনো কিছু করতে, তখনই সে নাকি ওই দেখতে পায় সেখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। সেই অন্ধকার থেকে কেউ একজন হুট করে বেরিয়ে আসে এবং তার দিকে তাকে ফ্যাল করে তাকিয়ে থাকে এবং হাসে। এবং যখনই সে ওপরে যায়, ছাদে যায় এবং সেই ঘরটার দিকে তাকায়, তখনই তার মনে হয় যে কেউ যেন তার দিকে তাকিয়ে রয়েছে এবং তার পেছন করছে, তার সঙ্গে সঙ্গে সবসময় রয়েছে এবং তার কাজে বিঘ্ন ঘটাচ্ছে এবং তার দিকে তাকিয়ে হাসছে ফ্যাল করে। এই সব বলে সে কাজ ছেড়ে দিয়ে চলে যায়। এরপরে ওই আয়া সেন্টার থেকে আরেকজনকে ডাকা হয়। তারও প্রায় 2-2.5 সপ্তাহ পরে সে এরকম চলে যায় এবং তাদেরকে জানি না কেন কে করতো এবং হয়তো আমাদের পাড়ারও কয়েকজন তাদেরকে বলেছিল যে ওই বাড়িতে কাজ করতে যেও না, এবং ওই বাড়িতে যে আগে কাজ করতো তাদের উপর অত্যাচার করেছিল, মেয়েটা মারা গেছে, সুসাইড করেছে, এসব বলে কেউ আমাদের বাড়িতে কাজ করতে পাঠাতো না। তো একদিনকে কি হয়, আমরা ঠিক করি যে আমরাই মায়ের খেয়াল রাখবো যতদিন না একজন ঠিকঠাক কাউকে পাচ্ছি। একদিনকে আমি ছুটি নেবো, একদিনকে ও ছুটি নেবে, এই করে আমরা মায়ের খেয়াল রাখবো, কারণ মাকে তো একা রাখা যেতেই পারে না, তাই না? তো সুতরাং আমরা ঠিক করি যে আমরা এরকম করে কাজ করব। তো একদিনকে রাতের বেলা মা শুয়ে রয়েছে, শীতকালের রাত, সুতরাং পাখার কোনো সিন নেই, একদম নিস্তব্ধ নিশ্চুপ সব কিছু। মা শুয়ে রয়েছে, হঠাৎ করে আমরা শুনতে পাই রাত তখন 2টো কি 2:30 বাজে, মায়ের চিল্লানোর শব্দ। আমরা ধড়ফড় করে নিচে নেমে আসি এবং দেখি যে মা চিল্লিয়ে মানে অস্বাভাবিকভাবে ঘামছে। মানে ওরকম শীতকালে যে মানুষ ওরকম ঘামতে পারে আমি জীবনে প্রথমবার দেখলাম মাকে দেখে। মাকে জিজ্ঞেস করি যে কী হয়েছে। মা তখন বলে যে সে শুয়েছিল, সে ঘুমাচ্ছিল এবং তার মায়ের ঘুমটা খুবই পাতলা আর কি। তো মা বুঝতে পারে যে কেউ একজন তার পাশে শুয়ে রয়েছে এবং মনে হচ্ছে সে যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, মানে তার নিঃশ্বাসের শব্দটা সে শুনতে পাচ্ছে। আমি মাকে বলি কী সব বলছো এসব? তখন মা বলে যে হ্যাঁ রে, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না একটুও। আমার প্রথমে মনে হয়েছিল যে আমি হয়তো ভুল দেখছি। আমি কষ্ট করে মাথাটাকে আমি আমার ডান দিকে ঘোরাই এবং দেখতে পাই আমার পাশে একজন শুয়ে রয়েছে সত্যিকারের, যেটা আমি মনে মনে ভাবছিলাম সেটা সত্যিকারের কেউ ছিল। এবং যখন আমি আমার টর্চটা জ্বালাই তার মুখের মধ্যে ফেলি, দেখি সেটা কেউ না, সেটা সুমতি ছিল। এবার মায়ের কী ব্যাপার, মা সবসময় একটা রাতেরবেলা একটা টর্চ নিয়ে রাখে, কোনো অসুবিধা হলে সে টর্চটা সে ব্যবহার করে। এবং সেই টর্চটাই সে যখন তার ডান দিকে লাইটটা জ্বালায় তখন সে দেখে যে তার পাশে সুমতি শুয়ে রয়েছে এবং সে ফ্যাল করে তার দিকে তাকিয়ে রয়েছে এবং অসম্ভব একটা অদ্ভুত রকমভাবে তার দিকে হাসছে। এবং তার চোখে, সে আমার মা বলছে তার চোখে কোনো মণি নেই, একদম পুরো কালো কুচকুচে চোখ। এবং সে যেরকমভাবে চুল বাঁধতো দুদিকে বিনুনি করে, সেরকমভাবে বিনুনি করার চুল এবং পুরো মুখটা সাদা। এবং ওই দৃশ্য দেখে মা ভীষণই ভয় পায় এবং অসম্ভবভাবে চিল্লিয়ে ওঠে। তখন আমি বলি যে মা, তোমার হয়তো, তুমি সুমতিকে এতটাই ভালোবাসতে সেজন্য তুমি সুমতির মায়া ছাড়তে পারো নি, তোমার ওর জন্য সুমতি হয়তো মন খারাপ করছে, এই জন্য তুমি সুমতিকে দেখতে পেয়েছো, ওরকম কিছু না, তুমি চিন্তা করো না, সব কিচ্ছু না। এরপরে আমার বউ তো ওপরে চলে যায়, কারণ তার পরের দিনকে অফিস রয়েছে। এবং কিন্তু আমি কিছুক্ষণ মায়ের কাছে বসি, মায়ের মাথায় হাত বুলিয়ে দিই, সব কিছু করি। তারপর কিছুক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট পরে, মা যখন দেখলাম মা ঘুমিয়ে পড়েছে বা মায়ের চোখটা বন্ধ হয়ে গেছে, আমি একটা 0 পাওয়ার জ্বালিয়ে সে ঘর থেকে বেরিয়ে আসে। এবং ঘর থেকে বেরিয়ে যখন আমি আসবো, মানে সিঁড়ি দিয়ে উঠবো, 2টো সিঁড়ির মাঝখানে যে জায়গাটা থাকে, মানে যেই জায়গায় একটু দাঁড়ানোর মতো স্পেসেস থাকে, সেই জায়গাটায় আমাদের একটা জানলা ছিল। এবার জানলাটা দিয়ে আমাদের ওই যে বাইরের যে ল্যাম্পপোস্ট ছিল, সেই ল্যাম্পপোস্ট থেকে আলোটা একদম পুরো আমাদের সিঁড়ি দিয়ে পড়তো, মানে নিচের যে সিঁড়িটা, ওই সিঁড়িতে পড়তো।
এবার আমি সিঁড়িতে উঠতে যাব, আমি তখনই দেখি যে কেউ একজন ওখানে দাঁড়িয়ে রয়েছে, একটা কালো রঙের অবয়ব, স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো মহিলা। তো আমি না কিছু বলতে পারছিলাম যে কে ওটা, আপনি কে, এইসব কিছু বলতেই পারছিলাম না। এবং যখনই আলোটা তার মুখে পড়ে আমি দেখি সেটা কেউ না, সেটা সুমতি। তার স্পষ্ট মুখ এবং যেরকম মা বর্ণনা করেছিল একদম হুবহু সেম। চোখগুলো কুচকুচে কালো, মুখটা একদম সাদা ধ্যাবধ্যাবে। হ্যাঁ, আর যে সেরকম করে যেরকম করে সে চুল বাঁধতো দুদিকে বিনুনি করে, সেরকম চুল, এবং ও যেরকম সালোয়ার কামিজ বা চুড়িদার পরতো সেরকম করে একটা রয়েছে। এবং আমি তখন বুঝতে পারছিলাম যে আমার পুরো শরীরটা প্যারালাইসিস হয়ে গেছে, মানে আমি নড়তে চড়তে পারছি না। আমার হাত পা বডি কিচ্ছু নড়ছে না, শুধু চোখের মণি দুটো আমার নড়ছে। এরপরে দেখলাম যে সে মানে সুমতি এক পা করে সিঁড়ি থেকে নিচে নেমে আসছে। আমার সেই সময় ঘাম ঝরতে লাগে, আমার ভীষণই একটা ভয় লাগছিল যে এবার কি হবে, ও তো নিচে নেমে আসছে। এবং প্রায় ও নিচে নেমেই এসেছিল, আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। কিছুক্ষণ পর দেখি যে সুইচ টিপলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ, এবং চোখটা আমি খুলি, দেখি সামনে কেউ নেই, একটা কালো ধোঁয়ার মতো জিনিস আমার সামনে থেকে হয়ে সিঁড়ির নিচে কালো যে জায়গাটা যেখানে পাম্প রয়েছে এবং পাম্পের সুইচ রয়েছে সেখানে চলে গেল। এবং দেখলাম যে সিঁড়িতে লাইট জ্বলছে, দেখে আমার ওয়াইফ নিচে নেমে আসছে। আমাকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো? আমি আমার ওয়াইফকে কিছুই বলি না, কারণ আমি এটাই ভাবলাম যে হয়তো বললে সে ভয় পেয়ে যাবে, সেজন্য আমি কিছু তাকে বলি না। এবং তাকে বলি যে একটু জল খেতে নিচে নেমেছিলাম, মা তো শুয়ে পড়েছে, তো আমি একটু জল খেয়ে মায়ের পাশে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে একটু জল খেয়ে আমি উপরে যাচ্ছিলাম। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি একটু জল খেয়ে বাথরুম থেকে আসছি। এবার আমি সেদিনকে সারা রাত ভাবতে লাগলাম যে মা যেটা দেখেছে সেটা সত্যি, নাকি মা আর আমি দুজনে যেটা দেখলাম সেটাই আমার দুজনের চোখের ভুল। কারণ দুজনের চোখের ভুল একসাথে কী করে হতে পারে দুজনে ঠিক দেখেছি। সারা রাত আমার ঘুম হয়নি। পরের দিনকে আমি কাজে যাচ্ছি, তো সেদিনকে আমার ওয়াইফ বাড়িতে ছিল, আমি কাজে যাচ্ছি। আমাকে প্রায় 10 থেকে 12 জন লোক আমাকে বলে যে বাড়িতে একটু পুজো আর্চা করান, বাড়িতে আপনার বাড়িতে থাকেন কী করে, এরকম ভূত প্রেতদের বাড়িতে ভূত প্রেত নিয়ে রয়েছেন কী করে এরকম। আমি বললাম, মানে কী বলতে চাইছেন আপনারা? তবে আপনারা জানেন না আপনাদের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে? তখন বললাম, না কী হচ্ছে? তখন তারা বলে যে আপনাদের ছাদ থেকে প্রায় একজন মহিলাকে দেখা যায়, এবং সেটা অন্য কেউ না, আপনাদের বাড়িতে যে কাজ করতো সেই, তাকে প্রায় দিন দেখা যায় আপনাদের বাড়ির ছাদের যে রেলিং, ওই রেলিংয়ের মধ্যে হেঁটে হেঁটে বেড়ায়। সারা রাত কান্নার শব্দ, চিৎকারের শব্দ, আপনারা কিছু শুনতে পান না আপনার নিজেদের বাড়িতেই? আপনার বাড়িতে কিছু একটা পুজো আর্চা করান, নাহলে এরকম করে থাকা যায় নাকি? আর না হলে এ বাড়ি ছেড়ে চলে যান। তখন আমি বলি যে আপনাদের এত সাহস হয় কী করে যে আপনারা আমাদের বলেন আমাদের নিজস্ব বাড়ি থেকে ছেড়ে চলে যেতে? তখন তারা বলে যে আপনাদের সাহসই করে হয় যে এরকম ভূত প্রেত নিয়ে বাড়িতে থাকতে, বাড়িতে এটা একটা ভদ্রলোকের পাড়া, হ্যাঁ, তো আপনারা এরকম করে থাকবেন, আমরা সেটা মেনে নেব? বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, কেউ যদি কোনো দিন দেখে নেয় তারা তো ভয় পাবে, ওই অনেক কিছু বলে। তো সেদিনকে কাজে গিয়েও আমার মন ছিল না, তো বাড়িতে ফিরে আসি। ফিরে এসে বউকে সব কিছু বলি। বউ বলে যে ধুর ওসব পাত্তা দিও না, মা কি দেখেছে না দেখেছে। তখন আমি বলি যে আমিও তো নিজেও দেখেছি কালকে রাতে। তখন সে বলে যে তুমি হতে পারে তুমি ভুল দেখেছো। তখন আমি বলি যে আমি আর মা দুজনে মিলে ভুল দেখবো একটা জিনিস, এটা কোনো দিন সম্ভব? তখন যাই হোক, অনেক কিছু কথা কাটাকাটি হয় এই নিয়ে। তারপরে একদিনকে আমি আর মা নিচের ঘরে গল্প করছিলাম এবং টিভি দেখছিলাম। তো আমার ওয়াইফ যে ছিল সে উপরের ঘরে তার অফিসে কাজ করছিল। হঠাৎ করে সে নিচে নেমে আসে এবং বলে যে একটু এগিয়ে আসো, আমার সাথে তোমার কথা আছে। এবং সে মায়ের সামনে বলতে চায়নি, সেজন্য আমাকে সে ডাকে এবং আমাকে নিয়ে ওপরে চলে যায় এবং বলে যে কী হয়েছে বলো। তখন সে বলে যে আমি এখানে কাজ করছিলাম, আমি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি যে ওপরের ঘর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। তখন আমি বললাম, কী বলছো এসব, কান্নার শব্দ, কে কাঁদবে এখন?
তখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি শুনতে পেলাম যে হ্যাঁ, কারোর একটা কান্নার শব্দ ভেসে আসছে ওপর থেকে। তখন আমি বলি যে চলো তো একবার গিয়ে দেখি। তখন আমার বউ তো একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমি বললাম যে চলো না, কিছু হবে না। এবার আমরা ওপরে যেতে লাগি, গিয়ে দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ। এবার আমরা ঠিক করি যে একবার ছাদে গিয়ে ওই জানলা দিয়ে দেখি যে ঘরে কিছু রয়েছে কি না। এবার মোবাইলে ফ্ল্যাশ জ্বালাই, গিয়ে জানলা দিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি যে না, কোথাও কিচ্ছু নেই, রুমটা একদম পুরো নিশ্চুপ অন্ধকার। তো আমরা সেই সময় দেখি, যখন আমরা ওই জায়গাটা ছিলাম আর কি, ওই সব দেখছিলাম ঘরের মধ্যে বা দরজা ফরজা বন্ধ ছিল, জানলা দিয়ে দেখছিলাম, ওই সময় কিন্তু কোনো কান্নার শব্দ কিছু আসছিল না। কিন্তু যতক্ষণ আমরা ওই জায়গাটায় যাচ্ছিলাম, যাওয়ার সময়টুকুনি কান্নার শব্দ পেয়েছিলাম, কিন্তু যখনই আমরা ওই ঘরের সামনে চলে গেছিলাম, কোনো কান্নার শব্দ আমরা পাচ্ছিলাম না। আবার আমরা যখন দেখলাম কিচ্ছু নেই, সেই জন্য আমরা আবার নিচে চলে আসছিলাম। তখন আমাদের মনে হচ্ছিল যে আমরা দুজন নেই, আমাদের সঙ্গে তৃতীয় কেউ রয়েছে যে আমাদের পেছন পেছন আসছে। এবং সেটা আমার একার মনে হচ্ছিল না, আমার সঙ্গে আমার ওয়াইফেরও মনে হচ্ছিল। সেই জন্য আমার ওয়াইফ আমাকে বলে যে যাই হয়ে যাক না কেন, পেছন ঘুরে তাকাবে না। এবং সেজন্য আমরা কেউই পেছন ঘুরে তাকাই না। এবং তারপরে যখন আমরা একটা ধাপ পেরিয়ে আর একটা ধাপে নেমে চলে আসি, সেই সময় আমার শুনতে পাই যে আমাদের পেছনে যে ছিল সে চলে যায়। আমরা বুঝতে পারলাম কী করে, কারণ আমরা যে হাঁটার যে মানে সিঁড়ি দিয়ে ওঠার যে একটা শব্দ হয়, সেই শব্দটা আমরা স্পষ্ট শুনতে পেয়েছিলাম দুজনে। এবং যখন আমরা সেটা শুনতে পাই, তখনই আমরা পেছন করে তাকিয়েছিলাম এবং দেখতে পেলাম যে জল পায়ে কেউ যদি উঠে যায়, যে সিঁড়ির মধ্যে যে পায়ের ছাপটা থাকে, সেই পায়ের ছাপ আমরা স্পষ্ট দেখতে পেয়েছিলাম আর কি, যে আমাদের সিঁড়ির মধ্যে দিয়ে কারো একজন পায়ের ছাপ পড়ছে এবং সে যথারীতি ওপরে উঠে যাচ্ছে। এবং দরজাটা ধড়াম করে বন্ধ হলো এবং তারপর সে আবার কান্নার শব্দ। আমরা ভয় পেয়ে গেছিলাম এবং আমরা নিজেদের ঘরে চলে আসি এবং কোনো রকমের নিচে আমাদের মায়ের কাছে যাই, মাকে খাবার দাবার দিয়ে রাতেরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে আসি এবং নিজেদের ঘরে চলে আসি। তারপরে আমরা সেদিন রাতেরবেলা মানে একটা মিনিটও এরকম যায়নি যে আমরা কান্নার শব্দ শুনতে পাইনি। অনেক রকমের শব্দ, মানে কোনো একবার তারস্বরে চেল্লাচ্ছে, একবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, একবারে মাঝারি কান্নার শব্দ, একবার চিৎকার করছে, মানে বীভৎস চিৎকার, যে কেন করলে তুমি এরকম আমার সাথে, আমার কি দোষ ছিল, এরকম করে সে বলে যাচ্ছে, আমি কাউকে ছাড়বো না, সবাইকে আমি দেখে নেব, এরকম করে সে বলছে এবং কেঁদে যাচ্ছে। এবং এবং মাটির মধ্যে পা দিয়ে মারলে যেরকম শব্দ হয়, মানে রাগের মাথায় মাটির মধ্যে পা দিয়ে মারলে যেরকম শব্দ হবে, সেরকম শব্দ। মানে সেদিনকে রাতেরবেলা আমরা ঘুমোতেই পারিনি, আমাদের চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। তারপর পরের দিনকে আমার স্ত্রী তার মাকে ফোন করে সব কিছু বলে যে এই ব্যাপার, তুমি কিছু করো, তুমি আমাদের বাড়িতে আসো। এবং মা বলে যে ঠিক আছে, আমি আসছি, কালকেই তোদের বাড়িতে যাব। এই বলার পরে মা পরের দিনকে, মানে আমার শাশুড়ি মা পরের দিনকে আসে আমাদের বাড়িতে এবং সব বলে যে তারা একটা রাত তো আমাকে দেখতে দে, নাহলে তো আমি কিছু বুঝতে পারবো না। এবং আমার শাশুড়ি মা যিনি ছিলেন, তিনি এইসব জিনিস একটু কী বলবো, মানে বুঝতে পারতেন বা দেখতে পারতেন, কিন্তু তার কোনো এরকম কোনো ক্ষমতা ছিল না যে সে ছাড়াতে পারবে বা কিছু করতে পারবে, ক্লিয়ারেন্স করতে পারবে ঘর, এরকম কোনো কিছু ব্যাপার ছিল না। কিন্তু সে বুঝতে পারতো আমাদের থেকে, মানে নর্মাল সাধারণ মানুষের থেকে বেশিও অবজার্ভ করতে বা বুঝতে পারতো এরকম। বা এর জন্য তার অনেক তান্ত্রিকের সঙ্গে অনেক দেখা সাক্ষাৎ হতো বা আলোচনা হতো, মানে অনেক খোঁজখবর ছিল আর কি। এর জন্য সে বলেছিল তার মাকে আসছে। মা এসে একটা রাত ছিল এবং সেদিনকে রাতের বেলা আমার ওয়াইফ তার মায়ের সঙ্গে শুয়েছিল এবং আমি একা শুয়েছিলাম। সেদিনকে রাতের বেলা আমি শুয়ে রয়েছি একা একা, আমার চোখে একটা ফোঁটাও ঘুম নেই। আমি যে সেদিন রাতের বেলা আমি কী করে শোবো আমার মাথাতে নেই, কারণ প্রত্যেকটা রাতের বেলা আমাদের সঙ্গে কিছু না কিছু হচ্ছে। আমরা কেউ ঠিক করে ঘুমাতে পারতাম না সারা রাতে, হয়তো খুব জোর হলে 2 থেকে 2.5 ঘন্টা আমরা ঠিক করে প্রপার ঘুমাতাম এবং তারপর আমরা ঘুমাতেই পারতাম না। তো সেদিনকে আমি একা একা কী করে ঘুমাবো সেটাই আমি ভাবছিলাম। এবং
ঠিক আছে, ঘুমিয়েছি। এবং সেই সময় আমি বারবার খালি ডান পাশ বাঁ পাশ এরকম করছিলাম, এপাশ ওপাশ করছিলাম। এবং সেই সময় আমি হঠাৎ করে আমার চোখটা খোলে। আমি ঠিক করে রেখেছিলাম যে আমি চোখ খুলবো না, যাই হয়ে যাক। হ্যাঁ, কিন্তু আমার চোখটা খুলে যায় কোনোভাবেই। এবং তারপর আমার যে চোখটা যায় সেটা আমার ডান দিকে যায়। ডান দিকে আমার যে খাটটা শেষ হয়ে যায় এবং তার পাশে একটা আলমারি ছিল, একটা ওয়ার্ড্রপ ছিল এবং ওয়ার্ড্রপে সব জিনিসপত্র ছিল আর কি। একটা ড্রেসিং টেবিলও ছিল ওয়ার্ড্রপের সাথে একটা একসাথে অ্যাটাচ করা। তো আমি দেখলাম সে ড্রেসিং টেবিলে সামনে একটা মেয়ে মানুষ বসে আছে উবু হয়ে, মানে তার হাঁটু দুটো একদম তার মাথার সঙ্গে চিপকে রয়েছে, এরকম একটা অবস্থা। 3 মাথা যাকে বলে ওরকম হয়ে বসে রয়েছে। এবং তার যে চুলের বিনুনিগুলো সেটা সামনের দিকে নিয়ে একটা হাত দিয়ে চুলের বিনুনিটাকে ধরে ঘোরাচ্ছে, গোল গোল ঘোরাচ্ছে। আর দুদিকে হেলে যাচ্ছে, মানে সামনে পেছনে এরকম করে হেলে যাচ্ছে এবং সমানে আমার দিকে তাকিয়ে রয়েছে প্যাল প্যাল করে। আর সে যে হাসছিল, সে হাসিটা নিশ্চুপ হাসি, কিন্তু কেউ যদি সেই হাসিটা দেখে তার হাড় হিম হয়ে যাবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সে যেই হোক না কেন। দাঁতগুলো কালো হয়ে গেছে, মুখের দুদিক দিয়ে কালো রঙের কিছু একটা বেরোচ্ছিল, চোখগুলো তো একদমই কালো কুচকুচে, যেটা আমি সেদিনকে দেখেছিলাম। আমার বুঝতে বাকি রইল না সেটা আর কেউ না, সেটা হচ্ছে সুমতি। এবং আমি যখনই তাকে ভালো করে দেখতে গেলাম, একটু উঠে দেখলাম সে ঘষটাতে মানে মেঝের মধ্যে ঘষটাতে খাটের তলায় ঢুকে গেল, আমার খাটের তলায়। এবং খাটের তলায় ঢোকা মাত্রই কিছুক্ষণ পরে, প্রায় 5-10 সেকেন্ড পরেই পুরো খাটটা দুলতে শুরু করলো। মানে যেন মনে হচ্ছে খাটটাকে ধরে কেউ, মানে চারদিকে ধরে কেউ খাটটাকে দোলাচ্ছে। আমি কোনো রকমে খাটটাকে ধরে, মানে কোনো রকমে সেই খাটের মধ্যে ছিলাম আর কি। খাটের যে সাইডগুলো রয়েছে ওইগুলোকে ধরে আমি কোনো রকম ছিলাম, যেন মনে হচ্ছিলো আমি ছিটকে পড়ে যাবো যে কোনো মুহূর্তে। আমি ফোনটাকে বার করে কোনো রকমে আমার ওয়াইফকে ফোন করে বলি যে তুমি শিগগিরই এই ঘরে এসো, আমি এখানে থাকতে পারছি না। এবং সে তার মাকে নিয়ে ঘরে বাইরে আসে এবং সে দেখে যে ঘরে দরজা খুলতে পারছে না। আমি তাকে বারবার বলি যে দরজা খোলা রয়েছে, তুমি ভেতরে আসো, দরজাটা ভালো করে জোরে ধাক্কা মারো, দরজা খুলবে। কিন্তু সে বারবার বলছে যে দরজা ধাক্কা মারলেও সে খুলছে না। এবার আমি ঠিক করি যে আমি যাই হয়ে যাক না কেন আমাকে এখান থেকে বাঁচতে হবে, কারণ আমি নিজে সেই খাট থেকে নামতে পারছিলাম না। আমি যদি খাট থেকে নামি আমি ছিটকে পড়ে যাবো সেই খাট থেকে। আমি কী করলাম, হনুমানজির নাম নেওয়া শুরু করলাম। আমি হনুমান চালিসা পাঠ করা শুরু করলাম মনে মনে। এবং যখনই পাঠ করা শুরু করলাম প্রায় 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই দেখলাম খাটটা থেমে যায় এবং মাটিতে যেরকম, মানে মাটিতে রয়ে বসে গেল, যেরকম নর্মাল খাট থাকে আর কি। এবং তারপরে দরজাটা নিজের থেকে খুলে যায় এবং তারপরে তো আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি মা দুজনে ভেতরে আসে এবং তারা আমাকে বলে যে খাটটা দেওয়াল থেকে এতটা এদিকে এগিয়ে এলো কী করে সামনের দিকে। তখন আমি তাদেরকে সব কিছু বলি এবং তারা সেটা শুনে চমকে ওঠে। তাদের রীতিমতো মনে হয় যে তাদের পায়ের নিচে মাটি নেই। তারা রীতিমতো চমকে যায় এবং বলে যে এটাও কী করে সম্ভব। এবং একবার আমার শাশুড়ি মা একটু সাহস ছিল আর কি, সেজন্য সে একবার উকি মেরে খাটের তলায় দেখে এবং সে দেখে যে সেখানে কিচ্ছু নেই। তারপর ঠিক করে যে সেদিন রাতের বেলা আমরা 3 জন একসাথেই থাকবো, যদি আবার কিছু হয় না হয়। তো সে শাশুড়ি মা আমাকে বলে যে পরের দিনকেই সে একজন তান্ত্রিকের সঙ্গে কথা বলবে। তা সে খুব মানে ভালো একজন তান্ত্রিক, সে তান্ত্রিকের সঙ্গে কথা বলে এবং তান্ত্রিককে সব কিছু বলে আর কি। এবং যে তারপর সে তান্ত্রিক বলে আপনারা আমার মানে আশ্রমে আসুন, এরকম তো ফোনে সব কিছু হয় না। তো তারপর যাই হোক আমার ওয়াইফ আর আমার শাশুড়ি মা দুজনে তার বাড়িতে যায়, তার আশ্রমে যায় আর কি। গিয়ে সব কিছু প্রবলেম সব কিছু বলে। তো বলার পরে সে তান্ত্রিক বলে যে আমি কাল বাদে পরশু দিন আপনার বাড়িতে যাব, গিয়ে সব কিছু দেখবো আর কি আগে, তারপর আমি আমার যা করার আমি করব। তখন আমার শাশুড়ি মা বলে যে কাল বাদে পরশু যাবেন কেন, আপনি কালকেই চলুন, বা আজকেই চলুন। তখন সে বলে যে সব কিছু তো একটা বিধিনিষেধ রয়েছে,
আমি এইসব তো বিধিনিষেধ মেনে তো সব কিছু করতে হয়, তো আপনি চিন্তা করবেন না, 2 দিন একটু কষ্ট করে থাকুন, আমি যাব আপনার বাড়িতে। এই বলে তারা চলে আসে। এবং তারপর কি হয়, যেদিনকে তাদের আসার কথা সেদিনকে আমার শাশুড়ি মা তাকে ফোন করে শুনতে পায় যে সে নাকি তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং জিজ্ঞেস করা হয় যে কেমন করে কি এসব হলো, তখন তার যে শিষ্য বা যার সাথে কথা হচ্ছিল সে বলে যে গতকাল মানে যেদিনকে ফোন করেছিল আমার শাশুড়ি মা, তার আগের দিনকে নাকি একজনের বাড়িতে গেছিলো সেখানে সব ভূত প্রেত ছাড়াতে আর কি। সেখান থেকে বাড়ি ফেরার সময় তার গাড়িতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে এখন হসপিটালে ভর্তি। আমাদের তো এই শুনে একদম পুরো মাথা অবস্থা খারাপ হয়ে যায় যে এবার তাহলে কী হবে, এখন তাহলে কার থেকে পাবো। তারপরে আমি আমাদের শাশুড়ি মা একজনের খোঁজ পায়, তাকে সব কিছু বলার পরে সে বলে যে এটা তার কাজ না, সে এত কিছু করতে পারবে না। তো সেই আমার শাশুড়ি মাকে আপনার নাম্বার দেয় এবং আপনার নাম্বার নিয়ে আমরা আপনাকে কল করে আমরা এখানে আসি। এই বলে যে সোমনাথ যে লোকটা ছিল সে থামে এবং তারপর আমার মামা বলে যে আচ্ছা বুঝলাম, এই হচ্ছে আপনাদের ব্যাপার। তখন সোমনাথ বলে যে আপনি দেখুন যদি কিছু করতে পারেন করুন, আমাদেরকে বাঁচান, আমরা ওই বাড়িতে আমরা থাকতে পারছি না এবং আমরা ওই বাড়ি ছাড়তেও পারবো না, কারণ আমার মায়ের যা কন্ডিশন দিনকে দিন খারাপ হতে লাগছে এবং আমি এটা বুঝতে পারছি কিন্তু আমি কাউকে বলছি না, কারণ আমার যে আর্থিক দিক সেটাও কিন্তু আস্তে আস্তে করে একটু হলেও কমছে, কারণ আমার যে ব্যবসা, আমার গয়নার দোকান, তো আমার গয়নার দোকানে আগে একটা দিনও এরকম ছিল না যে কাস্টমার ভিড় থাকতো না, কিন্তু এখন আস্তে আস্তে কাস্টমার কমতে শুরু করেছে। আমার মায়ের শরীরটা দিনকে দিন মানে খারাপ হতে লাগছে, অনেক কিছু হচ্ছে। তো তারপরে আরও অনেক জিনিস রয়েছে যেখানে আমাদের নিজেদের পাড়ায় আমরা নিজেদের থাকতে পারছি না, পাড়ার লোকেরা বলছে আপনারা এখান থেকে চলে যান, নাহলে আমরা দেখে নেবো আপনাকে, আমাদের রীতিমতো থ্রেট দিচ্ছে, মানে নিজেদের পাড়ায় আমরা সুরক্ষিত না। যখনই আমরা রাস্তায় বেরোই আমাদেরকে লোকজন বাজে নজরে দেখছে, তা আপনি কিছু করুন। তখন আমাদের আমার মামা বলে যে ঠিক আছে, একটা কাজ করুন, আপনি বাড়িতে যান, আজকে দিনটা থাকুন, আমি কালকে আপনার বাড়িতে সন্ধেবেলায় যাব। তখন আমার সেই সোমনাথ বলে আমার মামাকে যে দেখুন না আজকে যদি যেতে পারেন। তখন আমার মামা বলে যে এগুলো তো সব একটা বিধিনিষেধ মেনে করতে হয়, আপনার এগুলো তো বিধিনিষেধ ছাড়া আমি কিছু করতে পারবো না, আপনারা চিন্তা করবেন না, আমি একটা জল দিচ্ছি। এই বলে একটা বোতলের মধ্যে আমার মামা একটা মন্ত্র পড়ে একটা জল দেয়, বলে যে এই জলটাকে আপনারা যে ঘরে শোবেন এবং আপনার মা যে ঘরে শোয় সেই ঘরের বাইরে দরজা দেবেন, দেওয়ার পরে প্রথমে বাইরে দিয়ে তারপর ভেতর দিয়ে ছিটিয়ে দেবেন, ছিটিয়ে তারপর ঘুমাবেন, কোনো সমস্যা হবে না, এইটুকুনি আমার গ্যারেন্টি। আমরা কালকে সন্ধেবেলায় আপনার বাড়িতে যাব, গিয়ে একটা রাত প্রথমে থাকবো, তারপরে পরের দিনকে আমরা আমাদের যা ক্রিয়াকলাপ রয়েছে সব কিছু করে আমরা বেরিয়ে আসবো। তখন সেই সোমনাথ এবং তার স্ত্রী বলে যে আচ্ছা ঠিক আছে, খুব ভালো বিষয়, এই বলে সে চলে যায়। এইবার সেদিনকে রাত্রেবেলা মানে সন্ধেবেলা আর কি, তাদের বাড়িতে সোমনাথ তাদের ঘরে কাজ করছে দোতলায় এবং একদম গ্রাউন্ড ফ্লোরে তার শাশুড়ি মা এবং তার ওয়াইফ দুজনে মিলে রান্না করছিল। এবং সেই সময় রাত্রেবেলা যখন তার ওয়াইফ তাকে খাবার মানে খেতে আসার জন্য ডাকতে যায়, সেই সময় সে 2টো সিঁড়ি উঠেই সে বুঝতে পারে যে সে আর উপরে উঠতে পারছে না। তার মনে হচ্ছে কেউ যেন তার নাইটিটা মানে নাইটির যে একদম নিচের পোর্শনটা কেউ একজন যেন পা দিয়ে চিপে রেখেছে। এবং তারপরে সে যখন জোর করে উঠতে যায় সে হোঁচট খেয়ে সিঁড়ির মধ্যে পড়ে যায় এবং সে যে পড়ে খুব জোরেই তার লাগে এবং সেই সময় সে ও মা গো বাবা গো বলে চিল্লিয়ে ওঠে এবং নিচের থেকে তার মা এবং উপর থেকে তার মানে হাজব্যান্ড মানে সোমনাথ দুজনে ছুটে আসে এবং বলে যে জিজ্ঞেস করে কী হয়েছে না হয়েছে। তখন সে বলে যে তার প্রথমে মনে হচ্ছিল যে কেউ একজন তার নাইটির নিচের পোর্শনটা কেউ চিপে ধরেছে এবং তারপরে যে সে যখন হোঁচট খেয়ে পড়ে যায়, পেছনে করে যখন সে তাকায় সে দেখতে পায় সুমতি তার পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং কাঁদছে, রীতিমতো তার চোখ দিয়ে জল বেরোচ্ছে এবং ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে এবং বলছে যে আমি কাউকে ছাড়বো না।
তোর পরের জন্য আমার ক্ষতি হয়েছে, আমি তোদেরকে নিঃস্ব করে ছাড়বো, তোদেরকে পুরো পরিবার আমি নিঃস্ব করে দেবো, এরকম করে সে বলতে লাগে। এবং যখনই আমি চিল্লিয়ে উঠি তখনই আমি দেখতে পেলাম যে একটা কালো ধোঁয়ার মতো কিছু একটা উড়ে গিয়ে ওই সিঁড়ির নিচে পাম্পের জায়গাটা চলে যায়। তখন আমরা এই যে কথাটা, এই যে ঘটনাটা, সেটা আমরা পরের দিনকে যখন আমরা গেছিলাম তখন আমরা জানতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে ওদের বাড়ির ঘটনা। এবার আমরা পরদিনকে সে বাড়িতে যাই, এবার আমি, আমার মামা এবং মামার যে শিষ্য সৌরভ, তিনজনে মিলে আমাদের গাড়ি করে যাই। এবং মামা আমাদের জন্য খাবার দাবার সব কিছু প্যাক করে নিয়ে গেছিলো, কারণ মামার সবসময় বলে যে যে বাড়িতে এরকম কিছু হয় সে বাড়ির খাবার খাওয়া একদমই উচিত না। তো যাই হোক, আমরা সে বাড়িতে যাই। যাওয়ার পরে আমরা প্রথমে পুরো বাড়িটা, মানে একদম পুরো কোণা কোণা সে বাড়িটা ঘুরে দেখি। দেখার পরে আমরা তাদেরকে বলি যে চিলেকোঠার ঘরে, যে ঘরে সে থাকতো সে ঘরে আমরা যাব। এবং আমরা সে ঘরে যাই, গিয়ে দেখি ঘরটা বেশ সুন্দর গোছানো, যেন কেউ দেখে বলবে না সে ঘরে এখন কেউ থাকে না। প্রায় অনেক মাস হয়ে গেছে সে বাড়িতে, সেই ঘরে যে এখনও কেউ নেই বা কেউ থাকে না, সেটা ব্যবহার হয় না, কেউ দেখে বলবে না, যেন মনে হচ্ছে কিছুক্ষণ আগেও কেউ ছিল, ঘরটার কেউ দেখভাল করেছে বা পরিষ্কার করে রেখেছে, সবাই দেখে তাই বলবে। তো যাই হোক, সে ঘরে আমরা গিয়ে বসলাম। বসার পরে সেই যে ওয়াইফ ছিল, সোমনাথের ওয়াইফ সুস্মিতা, সে বলে যে আপনাদের থাকার ব্যবস্থা আমাদের দোতলায় আমাদের ঘরের পাশে করা হয়েছে। তখন মা বলে যে না 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 না, আমরা রাতেরবেলাটা এই ঘরেই থাকবো, কারণ এই ঘরে না থাকলে তো আমরা যে কাজের জন্য এসছি সে কাজটা আমরা করতে পারবো না। আপনারা একটা কাজ করুন, আমাদের তিনজনের ব্যবস্থা এই ঘরেই করে দিন, আমরা রাতেরবেলাটা এই ঘরে থাকবো। তখন সেই সুস্মিতা বলে যে আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবং কিছুক্ষণের মধ্যেই সে সব কিছু ব্যবস্থা করে দিয়ে চলে যায়। এবং মা বলে দেয় যে আমরা আমাদের খাবারটা নিয়ে এসেছি, আমরা আমাদের খাবার এখানেই খেয়ে নেবো, আপনারা আমাদের জন্য অত ভাবতে হবে না, আপনারা নিজেদের খাবারটা খেয়ে আপনাদের সময় মতো ঘুমিয়ে পড়বে। এই বলে মামা তাকে বিদায় জানিয়ে দেয়, মানে ওয়াইফকে এবং সোমনাথ দুজনকেই বলে যে আপনারা কিন্তু ওপরে আসবেন না, যাই হয়ে যাক না কেন, আপনারা নিজেদের মতো খাওয়া দাওয়া করবেন, রোজকার মতো খেয়ে ঘুমিয়ে পড়বেন। ভাববেন না যে মনে রাখবেন না যে আমরা এসেছি, ভাববেন যে নর্মাল যেরকম হয় সেরকমই, এবং যে জলটা আপনাকে দিয়েছিলাম সেই জলটা কিন্তু ছিটিয়ে নেবেন। সোমনাথ বলে যে আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার এইসব বলে তারা চলে যায়। এবং মামা তখন বলে যে রাত তখন 11টা কি 11:30 বাজে, সব কিছু হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু। মামা আমাদেরকে বলে যে কি মনে হয় যে এই বাড়িতে কেউ রয়েছে? তখন আমি বলি যে এখন অবধি তো কিছু বুঝতে পারিনি, কিন্তু সবাই যখন বলছে তখন নিশ্চয়ই কিছু না কিছু রয়েছে, সবাই তো আর মিথ্যে কথা বলবে না। তখন সৌরভকে জিজ্ঞেস করা হয়, মামার শিষ্যকে, সে বলে যে আশা করি কিছু রয়েছে, আবার বুঝতে পারছি না কি ব্যাপার না ব্যাপার। তখন মা বলে যে আলবাত রয়েছে, আর সব থেকে বেশি রয়েছে এই ঘরে আর সিঁড়ির নিচটা যেখানে পাম্প রয়েছে। তোরা কিছু বুঝতে পারছিস কিনা জানি না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি এই বাড়িতে রয়েছে। এবং আমি তোদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বাড়ি থেকে তোরা কি বলবো, তোদের এমন কোনো হবে না যে তোরা মন উদাস করে বেরোবি না আর কি, তোরা কিছু না কিছু ঠিক দেখতে পাবি, এইটুকুনি আমি তোদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এরপরে মা বলে যে ঠিক আছে, তো ওয়েট করা যাক সেই মুহূর্তের, কখন তিনি আসবেন, কখন আমাদের দেখা দেবেন। তখন তো আমরা নিজেদের মতো গল্প করতে লাগলাম, এবং যে যার মতো মোবাইল ঘাঁটছে, মাঝে মাঝে গল্প করছি, ওই খবরের কাগজ পড়ছি। ঠিক সময় 3:10 সেই সময় আমরা শুনতে পেলাম কারোর একটা পায়ের শব্দ, যে পায়ের শব্দটা নিচ থেকে উপরে উঠে এলো, আমাদের দরজার সামনে দাঁড়ালো। দরজার যে গোল মতো একটা যে ছিটকানি থাকে, ছিটকানি কি ওই কড়া থাকে, নাড়া দেওয়ার কড়া, সেই কড়াটা একবার নাড়া দেওয়ার পরে সে কেউ একজন ছিল যে খুলে দেখলো ভেতরে কেউ রয়েছে, এবং সে দরজাটা একটু ফাঁক হয়েছিল, তারপর আবার সে নিচে নেমে চলে যায়। এবং যে ওঠার শব্দ এবং নামার শব্দ স্পষ্ট আমরা শুনতে পেয়েছিলাম। এরপরে আমার মামা বলে যে শুনতে পেলি কিছু? আমি বললাম যে হ্যাঁ শুনতে পেয়েছি, এবং সৌরভ সেও বলে যে হ্যাঁ শুনতে পেয়েছি, স্পষ্ট শুনতে পেয়েছি। তারপরে
শুরু হয় একটা মৃদু হাসির শব্দ, মানে ব্যঙ্গের হাসি যেরকম হয় সেরকম একটা হাসির শব্দ আমরা শুনতে পাই। যেন সে বলতে চাইছে যে আমরা তাদের কিছু করতে পারবো না, তোরা এখানে বেকার এসছিস, কোনো লাভের লাভ কিচ্ছু হবে না, আমি এই বাড়ি ছেড়ে যাব না, এরকম সে বলতে চায় তার হাসির মাধ্যমে। এবং তারপর আমার মামা মেঝেতে বসে এবং তার বীজ মন্ত্র পড়া শুরু করে। আমরা যেরকম খাটে বসেছিলাম সেরকমই খাটে বসে রয়েছে এবং মামা মেঝেতে বসে বীজ মন্ত্র পড়া শুরু করে। পড়ার সঙ্গে সঙ্গে প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই শুরু হয় কান্নার শব্দ। শুনতে পাই একটা বিকট একটা কান্নার শব্দ, যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কোনো সময় চিৎকার করে কাঁদছে, বা কোনো সময় আলতো স্বরে, মাঝারি স্বরে এরকম কেঁদে যাচ্ছে। এবং মামা তখন বলে যে আমি জানি না তুমি কে এবং তুমি কি চাও এখান থেকে, কিন্তু আমি এটুকুনি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি যে কারণে এই বাড়িতে রয়েছে সেটা তোমার পাবে না, তুমি সেটা পাবে না। আমি এইটুকুনি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি যদি আমার কথা শোনো, যদি আমাকে সহায়তা করো আমার কাজে, তাহলে তুমি যেটা চাও সেটা আমি তোমাকে পাইয়ে দেবো, তোমার যে বদলা সেটা আমি তোমাকে পাইয়ে দেবো। এইটুকুনি আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো সুতরাং তুমি আমাকে সাহায্য করো, আমার কাজে সহযোগিতা করো, আমি তোমাকে সব কিছু দেবো, মানে তুমি যেটা চাও তোমাকে সব কিছু আমি পাইয়ে দেবো, তোমার বদলা আমি পাইয়ে দেবো। এই কথাটা শোনার পরে আবার সেই শুরু হয় ব্যঙ্গের হাসি, যেন মনে হচ্ছে যে মামা বেফালতু বলে যাচ্ছে, সে হেসে যাচ্ছে অকারণে। তো তারপরে মামা আবার সেই বীজমন্ত্র পড়া শুরু করে। তারপরে আবার কিছুক্ষণ বীজমন্ত্র পড়ার পরে যখন আবার সে কান্নার শব্দ ভেসে আসে, তখন মামা আবার বলে যে দেখো তুমি সময়ের আগে চলে গেছো, আত্মহত্যা কোনো সলিউশন না কোনো কিছুর, তুমি সময়ের আগে চলে গেছো এবং তুমি যে স্টেজে যে অবস্থায় এখন রয়েছো সেখানে তুমি অনেক বেশি কষ্ট পাবে, তুমি নিজেকে কষ্ট দিচ্ছ অকারণে। আমার কথা তুমি শোনো, তুমি আমার সহযোগিতা করো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা যা চাও আমি সব কিছু করবো তোমার জন্য, তোমার বদলা আমি নিয়ে ছাড়বো। এই কথাটা শোনার পরে মামা আমাকে বলে যে যা গিয়ে দরজাটা দিয়ে আয়। তখন সৌরভ বলে যা আমি যাচ্ছি, তখন বলে যে না তুই যাবি, বলে আমাকে ইশারা করে বলে যে তুই যা। এবার আমি দরজার সামনে যাই, দরজাটা বন্ধ করতে যাব। দরজাটা কীরকম ছিল, ভেতর দিকে টেনে খুলতে হবে এবং বাইরের দিকে ঠেলে ভেতর দিকে ঠেলে বন্ধ করতে হবে এবং বাইরের দিকে ঠেলে খুলতে হবে। তো যাই হোক, সে আসে। যখন আমি বন্ধ করতে যাব, দেখলাম দরজার বাইরে সেই সুমতি দাঁড়িয়ে রয়েছে এবং তার চোখের কোণা দিয়ে কালো রঙের কিছু একটা পড়ছে, মানে বোঝা যাচ্ছে সে কাঁদছিল বা কিছু। এবং চোখটা একদম পুরো কালো কুচকুচে, যেরকম সোমনাথ বলেছিল, সে মুখটা একদম সাদা ধ্যাবধ্যাবে, তার দুদিকে চুলের বিনুনি ঝুলছে এবং একটা বাড়ির কাজের লোকরা যেরকম চুড়িদার পরে সেরকম করে চুড়িদার এবং ওড়নাটা ওপর থেকে নিচে এরকম কোমরের মধ্যে বাঁধা। তো আমাকে দেখা মাত্রই সে একটা কালো ধোঁয়ার মতো হয়ে উড়ে যায় এবং সেটা নিচে যায় না, সেটা ছাদের মধ্যে চলে যায়। এবং তখন আমি মামাকে বলি যে সে এখানে দাঁড়িয়ে ছিল। আমি বলি যে তখন আমার মামা আমাকে বলে যে আমি জানি সে দাঁড়িয়ে ছিল, সে সব কিছু আমাদের কথা শুনছিল এবং যেহেতু আমি এখানে বীজ মন্ত্র পড়ছিলাম সেজন্য সে ভেতরে আসতে পারছিল না এবং সে এখন ছাদে চলে গেছে। আজ রাতে আর কিছুই হবে না, আজ রাতে যা করার আমি আজ রাতের মধ্যে করে দিয়েছি এবং আমি বুঝে গেছি যে একে কী করে বার করতে হবে, যা করতে হবে কালকে করতে হবে। আজকে তোরা ঘুমিয়ে পড়, আজকে কোনো টেনশন নেই, চিন্তা করা কিছু নেই। পরের দিনকে সকাল হতেই আমার মামা সোমনাথকে বলে যে এই যে মেয়েটা তোমাদের বাড়িতে কাজ করতো সে তার বাড়ি কোথায়। বলে যে আপনি বলেছিলাম তার বাড়ি হচ্ছে চন্দননগরে, তো বাড়িতে তার মা এবং তার ভাই রয়েছে। তখন আমার মা বলে যে তার সঙ্গে এবার দেখা করতে হবে। এবার আমরা তিনজন এবং সেই লোক সোমনাথ তার গাড়িতে করেই আমরা তার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে তার মা এবং ভাই দুজনে আমাদের দেখে চমকে ওঠে এবং চমকে ওঠারই কথা, কারণ এতদিন পর এত মাস পরে সোমনাথ আবার তাদের বাড়িতে এসছে। কী কারণে এসছে কিছু জানে না। গিয়ে তাকে প্রথমে আমাদেরকে আলাপ করা, আমাদের সবার পরিচয় দেয় তার কাছে
এবং তার মা জিজ্ঞেস করে যে তার বাড়িতে কী করতে গেছি আমরা সবাই। হ্যাঁ, তখন সোমনাথ সব কিছু বলে তার মাকে। বলার পরে তার মা এবং ভাই দুজনে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মেয়ে এইসব করছে, তারা বুঝতে পারছে না কেন করছে বা কী কারণে করছে, তার কিসের বদলার প্রয়োজন, সব কিছুই সে বুঝতে পারছে না। তখন আমার মামা তাকে জিজ্ঞেস করে যে আপনি কিছু জানেন তার সুসাইড করার জন্য কি রয়েছে না রয়েছে। তখন তার মা বলে যে সে একটা ছেলে প্রেমে পড়েছিল, সে বলেছিল তার ব্যাপারে আমাকে। সে ছেলেরা নাকি তার যেখানে কাজ করতো, মানে ওই সোমনাথের বাড়িতে সে এসেছিল পিউরিফায়ার লাগাতে, তার সঙ্গে সে প্রেমে জড়িয়ে পড়ে। এবং ছেলেরা প্রথমে কি করে, তার নামে একটা ফোন নেয়, অ্যাকাউন্ট খুলে তার নামে একটা ইএমআইতে ফোন নেয়। বিল সেই ভরতো, কিন্তু অ্যাকাউন্টটা ছিল তার নামে, মানে সুমতির নামে আর কি। এবং তারপরে ওই বিলটা শোধ করার পরে, ইএমআইটা শোধ করার পরে যখন তার সিভিল স্কোর অনেকটা হাই হয়ে যায়, তখন সেই সিভিল স্কোর দেখিয়ে সে আরও কয়েকটা জিনিস অর্ডার করে, মানে সেগুলো সে নিজের জন্য অর্ডার করে। ফ্রিজ বা টিভি, আরও অনেক কিছু যাবতীয় যেসব ইলেকট্রনিক জিনিসপত্র হয় সেগুলো সে নিজের নামে অর্ডার করে। এবং যেহেতু অ্যাকাউন্টটা সুমতির নামে ছিল এবং সেই জন্য সে সুমতিকে ফাঁসিয়ে দেয়। সে ঠিক করে যে সুমতি এসব করবে, এবং যখন সুমতির বাড়িতে, মানে আমাদের বাড়িতে যখন লোক আসে এসব টাকা পয়সা দিয়ে, ইএমআইয়ের টাকা বাউন্স যাচ্ছে মাসের পর মাস, যখন কোম্পানির লোক আসে আমাদের বাড়িতে, তখন সুমতি বলে যে আমি এসব কিচ্ছু জানি না। এরপরে সেই সুমতি, আমার মেয়ে সুমতি, সেই ছেলেরা নাম্বার দিয়ে দেয়, বলে যে এসব কিনেছে, আর অ্যাকাউন্টটা আমার ছিল কিন্তু কিনেছে ওই, অর্ডার করেছে ওই। এবং তখন সেই ছেলেরা বাড়িতে যাওয়ার পরে কোম্পানির লোকরা যখন যায়, তখন সেই ছেলেরা তাকে বলে যে আমি তাকে চিনি না, ওই সব কী বলছে, আমি কোনো সুমতি বলে কাউকে চিনি না। ওই পুরো ডিনাই করে যায়। যেহেতু তার কাছে কোনো প্রমাণ নেই কোম্পানির কাছে, বা সুমতির কাছেও কোনো প্রমাণ নেই যে সেই কিনেছে বা না কিনেছে, সেই জন্য সুমতিকে ফাঁসিয়ে দেওয়া হয়। সুমতিকে বলা হয়, কোম্পানি থেকে বলা হয় যে যদি এই সময়ের মধ্যে পুরো টাকা দিতে না পারো, তাহলে তোমার বাড়িঘর বন্ধক রাখা হয় বা এসব কিছু বলা হয়। সব বিল ছিল 3.5 লাখ টাকা মতো। এই জন্য আমার মেয়ে তোমার কাছে টাকা চেয়েছিল, যাতে তুমি 3.5 লাখ টাকা তোমাকে দাও, আমার মেয়েকে দাও, এবং আমার মেয়ে সব ঋণ ফিন সব শোধ করে দিত। তারপরে আর আমার মেয়ে আমাকে এই যে তোমার থেকে টাকা চেয়েছিল 3.5 লাখ টাকা, এটা কিন্তু আমার মেয়ে আমাকে বলেছিল, এরকম নয় যে আমাকে বলেনি। এবং আমার মেয়ে আমাকে এটাও বলেছিল যে দাদা দিতে চাইছে না, হয়তো সে ভাবছে যে আমি টাকাটা নিয়ে হয়তো পালিয়ে যাব, সেজন্য দিতে চাইছে না, এরকম করে সে বলে। তো একদিনকে বাড়ির এসে কোম্পানির লোকরা অনেক বাজে বাজে কথা বলে এবং অনেক কুপ্রস্তাব দেয় যে আমার সাথে এইসব কর, তাহলে আমি তোর টাকা পাকা সব মিটিয়ে দেবো, তোকে আর চিন্তা করতে হবে না টাকা নিয়ে, অনেক কিছু বলে। এবং যেই সব কথাবার্তা তারা বলে কোম্পানির লোকরা, পাড়ার লোকজন সবাই শোনে। এবং সবাই বলে যে বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারটা একদম পুরো নষ্ট হয়ে যায়, মেয়ে ছেলে সবাই একদম নষ্ট হয়ে যায়, এরকম সব করে সবাই বলতে লাগে। এই যে অসম্মানটা ছিল, সেই অসম্মানটা তারা নিতে পারেনি, আমার মেয়ে নিতে পারেনি। এরপরে আমার মেয়ে যেদিনকে আমাদের বাড়িতে লাস্ট এসেছিল, সেদিনকে বলে যে মা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু এই ঋণ নিয়ে আমি বাঁচতে পারবো না, এবং এই অসম্মান নিয়ে আমি বাঁচতে পারবো না। এরপরে সে চলে যায়, বলে যে আমি জিজ্ঞেস করি যে কোথায় যাচ্ছিস, তখন সে বলে যে ওই বাড়ি যাচ্ছি। এবার তারপরে আমার হাতে, মানে আমার ছেলের হাতে সে 500 টাকা দিয়ে বলে যে এই টাকাটা রাখ, তোদের কাজে লাগবে, এবং আমায় ক্ষমা করিস, আমি তোর জন্য, মায়ের জন্য কিছু করতে পারলাম না, মাকে দেখে রাখিস। এই বলে কোনো কিছু জিজ্ঞেস করার আগেই সে চলে যায়। এবং তারপরে তো আমি আপনাদের মুখে শুনি যে আমার মেয়ে আত্মহত্যা করেছে। তখন আমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হলো যে ছেলেটা ছিল পিউরিফায়ার লাগানোর ছেলেটা, সে সম্পূর্ণ জিনিসটা একটা ষড়যন্ত্র করে সুমতিকে ফাঁসিয়ে দিয়েছিল, যাতে তার নামে কেস ফেস হয়ে যায়, এবং তার নামে লোভ দেখিয়ে, সব কিছু দেখিয়ে তার নিজের বাড়ির জন্য ফ্রিজ, তারপরে ওয়াশিং মেশিন যাবতীয় সব কিছু কিনেছিল, যাতে সুমতিকে টাকা পাকা পে করতে হয়, তার উপর না কিছুই না আসে। এবং যে ফোনটা সে তাকে কিনে দিয়েছিল, সেটা সামান্য একটা 15,000 টাকা দামের ফোন,
যেটা সে আরামসে দিয়ে দিয়েছিল আর কি। এরপরে সেই ছেলের নামে তো কেস করা হয় এবং ওখানে দাঁড়িয়ে সোমনাথ যে ছিল সে তার মাকে কথা দেয় যে আমি বুঝতে পারিনি যে সুমতি এই জন্য আমার থেকে 3.5 লাখ টাকা চাইছে। যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই তাকে বারণ করতাম না, কারণ আমার মা এবং আমার বউ দুজনেই সুমতিকে খুবই ভালোবাসতো এবং ও আমার একজন বোনের মতো ছিল, আমি ওকে বোনের মতন দেখতাম। ও যদি আমাকে খুলে সব কিছু বলতো তাহলে আমি নিশ্চয়ই ওকে সাহায্য করতাম। তো আমি কথা দিলাম যে আমি ওর যে ঋণ রয়েছে, কোম্পানি যারা যারা টাকা ফাকা পাবে সব কিছু আমি মিটিয়ে দেবো, তোমাদের ওপরে আর কোনো আঁচ আসবে না। তো এইসব বলে এবং তার যে ভাই রয়েছে এবং তার ভাইকে সোমনাথ তার যে গয়নার দোকান রয়েছে সেই গয়নার দোকানে একটা কাজে নিয়ে নেয়। এবং তারপরে অবিশ্বাস্যভাবে পরের দিনকে যে আমাদের সে বাড়িতে যজ্ঞভোগ্য রয়েছে, সেই সময় যজ্ঞ করার সময় আমরা অনেক যজ্ঞতে গেছিলাম, কিন্তু প্রত্যেকবার কোনো যজ্ঞই আমরা শান্ত সুষ্ঠুভাবে করতে পারতাম না, অনেক রকমের বাধা বিপত্তি আসতো। কিন্তু সেই যজ্ঞ করার সময় একটা টু শব্দ হয়নি, যেন মনে হচ্ছে নর্মাল কোনো ঠাকুরের পুজো হচ্ছে। সব কিছু মিটিয়ে যাওয়ার পরে সোমনাথকে একটা ঘটি দেওয়া হয়, ঘটির মধ্যে জল ছিল, সেই জলটা দিয়ে সোমনাথকে বলা হয় যে তুমি ওপরে যাও সেই চিলেকোঠার ঘরে যেখানে সুমতি থাকতো, গিয়ে পুরো ঘরে জলটা ছেটাবে এবং ছেটানোর পরে বলবে যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোর কথা আমি বুঝতে পারিনি, তুই যদি আমাকে পরিষ্কার করে বলতি সব কিছু তাহলে আমি তোকে সাহায্য করতাম, কিন্তু আমি কথা দিয়েছি তোর মাকে এবং তোর ভাইকে যে আমি তোর সব ঋণ শোধ করে দেবো এবং তোর ভাইকে আমি আমার গয়নার দোকানে কাজে নিয়ে নিয়েছি, তুই চিন্তা করিস না, তোর বাড়ি পরিবারের দায়িত্ব এখন আমার। হ্যাঁ, এই কথাগুলো যেগুলো তুমি ওর বাড়িতে গিয়ে বলেছো সেগুলো তুমি ওই ঘরে গিয়ে বলবে, বলার পরে তুমি নিচে নেমে আসবে। প্রথমে সোমনাথ একটু ভয় পাচ্ছিল, তারপরে যে সৌরভ রয়েছে সৌরভ তার সঙ্গে যায় এবং সব কিছু যা যা আমার মামা বলে দিয়েছিল সব কিছু করে আসে। ওই দিনের পর থেকে তার বাড়িতে আর কিচ্ছু হয় না কোনো দিন, সব কিছু একদম নর্মাল হয়ে যায় এবং তার মায়েরও শরীর অনেক ভালো হয়ে যায় এবং তার মা বুঝতে পারে যে তার সঙ্গে সবসময় কেউ একটা রয়েছে, যে তার মা যখন মানে আগে একদমই বিছানায় উঠেই বসতে পারছিল না, সে এখন বিছানায় উঠে বসতে পারে এবং তার বাড়িতে আগে কোনো কেউ কাজে আসতো না, সবাই অনেকে এখন কাজে আসতে চাইছে এবং একজন যে রয়েছে সেও এখন ভালোভাবেই কাজ করে এবং তার যে আর্থিক অবস্থা দেখা দিয়েছিল সেটা এখন দূর হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ঘটনা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা তাহলে মেল করুন আমাদের pretlog00@gmail.com এই মেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।